বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ, ৩ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া আমরা আজকে 3-4 দিন পর্যন্ত পানিবন্দী। আমরা ঘরে থাকার কোনো স্থায়ী নাই, চুলা জ্বলতেছে না, অবস্থা খুব খারাপ। ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল, প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা। সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। বছর শেষে সম্মেলনের চিন্তা বিএনপির। সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত। স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে ব্যবস্থা। শাহজালালের 3য় টার্মিনাল পরিচালনায় 15 নয় 27% লভ্যাংশ পাবে বাংলাদেশ। জাপানের সঙ্গে চুক্তির পথে সরকার। লাভজনক হওয়ার আশা প্রতিমন্ত্রীর। খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে আঘাত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। জয় চায় রেড ডেভিলস। ইয়ামালের জ্বলে ওঠার অপেক্ষায় দেশের সমর্থকরা। আমার যতটুকু জানার মতে লামি আমাদের ফার্স্ট গোল করবে। ফুল টিম ফর্মে আছে। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে 2 শিশুসহ মারা গেছেন 3 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা করা হয়েছে স্থগিত। এছাড়া হাওড়াঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসা বাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে 1 কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা।
মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এটি বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। যাচ্ছি তার কাছে। সাব্বির, আমরা রিপোর্টে দেখলাম যে একেবারে পরীক্ষা পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং 3-4 দিন তারা কিন্তু পানির নিচে আছে, সবাই সহযোগিতার হাতও বাড়িয়েছে। শুরুতে একটু যদি জানি যে আসলে পানিবন্দী যে মানুষের অবস্থা সেটি আসলে কেমন বা কতটা কঠিন? কয়েকদিনের যে থেমে থেমে যে বৃষ্টি এবং পাহাড়ি ঢল সব মিলেই কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ কিন্তু এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা সেই অঞ্চলগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের প্রতিবেদনগুলোতে দেখানোর চেষ্টা করেছি। সেখানে যদি আপনাদেরকে আপনি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে 3 পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার এবং চট্টগ্রাম, এই অঞ্চলে প্রায় 10 লক্ষাধিক মানুষ, অর্থাৎ আমরা শুধুমাত্র চট্টগ্রামেই 4.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এবং এরপরই যদি আমি বলতে চাই তাহলে কক্সবাজার, সেখানেও 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি সেই অঞ্চলগুলোতেও কিন্তু এই বন্যার যে প্রভাব এবং একই সঙ্গে পাহাড় ধসের ঘটনাও আমরা দেখেছি। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে সহস্রাধিক আশ্রয় কেন্দ্র সেই জায়গাগুলোতে রাখা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু বানভাসী মানুষ যারা রয়েছেন তারা আশ্রয় নিচ্ছেন। তবে আমাদের সেই স্থানীয় প্রতিনিধিরা যেমনটি বলেছেন যে আসলে মূলত একেবারে নাকাল পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত সাব্বির অনেক এলাকায় কিন্তু আমরা রিপোর্টে দেখেছিলাম সারাদিনই যে অনেক জায়গায় ত্রাণ সঠিকভাবে পৌঁছাচ্ছে না। আবার দুর্গত এলাকার মানুষ কোথায় থাকবেন তারও পর্যাপ্ত ব্যবস্থাপনারও বা সেখানে যাওয়ার ক্ষেত্রেও যে ব্যবস্থাপনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই অবস্থাটা আসলে কি? সেখানে যেমনটি হয়েছে যে বিশেষ করে যদি আমি বলি রাঙামাটি, বান্দরবান, সেই জায়গায় কিছু কিছু এলাকা আছে যেগুলো খুবই দুর্গম, সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ইলেকট্রিসিটি এরই মধ্যেই বিকল, যে কারণে কারো যদি ত্রাণের প্রয়োজন হয় সেই মানুষগুলো তাদের ত্রাণের সহায়তাও চাইতে পারছেন না। একই সঙ্গে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে কিছু কিছু জেলা রয়েছে যেখানে দুর্যোগের যে তহবিল তা সামান্য থাকার কারণে কিন্তু বিশাল অঙ্কের মানুষ বন্যা কবলিত হওয়া সত্ত্বেও সেখানে তেমন ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না বলে কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে একটি জেলায় 2 লক্ষ মানুষ বন্যা কবলিত, কিন্তু সেখানে শুধুমাত্র 2 লাখ টাকা নগদ টাকা এবং মাত্র 550 ব্যাগ শুকনা খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে, যা খুবই সামান্য। এই কারণে আসলে মূলত একই সঙ্গে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগের দুর্বলতা এবং অপ্রাতুলতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। সেটি হচ্ছে যে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2,500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15,00,000 টাকা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন, আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2,15,00,000 টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিশু খাদ্য, 3 বেলা খাবার সরবরাহ ছাড়াও পৌঁছে গেছে খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উপকরণ।
পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। পরিবর্তিত পরিস্থিতি এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুন ভাবে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিত করে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাব্বি, আমরা দুটি প্রতিবেদন দেখলাম যেখানে সরকার এবং বিরোধী দল দুই দিক থেকেই আমরা যদি একটু শুরুতে সরকারের যে ভূমিকা সেটি নিয়ে আসি, যে আপনি বলছিলেন যে যত এলাকা সেই তুলনায় অপ্রতুল, আসলে পর্যাপ্ত কিনা সে বিষয়ে যদি একটু বলতে চাই, সেখানে দুই ধরনের কথা রয়েছে। সেখানে আমরা যদি সরকারের পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মিরপুরের একটি অনুষ্ঠানে বলেছেন যে এরই মধ্যে 2,500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুর্গত এলাকার মানুষের জন্য, এবং একই সঙ্গে সে জায়গাগুলোতে, সেখানে স্থানগুলোতে কিন্তু 2,15,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আমরা আজকে জানতে পেরেছি। কিন্তু সেখানকার চিত্র বা আমরা অর্থাৎ বন্যা কবলিত যে এলাকা, পানিবন্দী মানুষের যে গল্প, সেখানে কিন্তু আসলে ত্রাণ সহায়তা নিয়ে তাদের কিছুটা অভিযোগ এবং ওই অপ্রাতুলতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আমরা দেখেছি যে চট্টগ্রামে আজ সকাল থেকেই বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি যেমনটি বলেছেন যে আসলে মূলত স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাহাড় ধসে নিহত যে পরিবার রয়েছেন সেই পরিবারগুলোকে আর্থিক সহায়তা, একই সঙ্গে যে বন্যা কবলিত মানুষ, সেই মানুষদের ত্রাণের ক্ষেত্রে সরকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্ব যিনি দিয়েছেন সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি খুব দ্রুত করার জন্য তিনি ইঙ্গিত দিয়েছেন। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বন্যা দুর্গত এলাকার সর্বশেষ অবস্থা এবং সেখানকার ত্রাণ পরিস্থিতি সবশেষ নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। এদিকে আমাদের রিপোর্টাররা বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেয়ার জন্য জামাত সহ 11 দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই,
সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কয়েকদিন বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিস মশার বংশ বিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এ মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মনির হোসাইনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল, তবে ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104-103 ডিগ্রি জ্বর। 2-1 দিন খিচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, তা মনে করেন একদিনের পরে আবার সেই খিচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে, তখন ধরে না হয় ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেয়া আছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। আর না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত জানবো মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলায় এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয়, তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে।
নেতারা বলছেন সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমানে আমিরের প্রায় অর্ধ যুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন নাহিদ। বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে শুধু ফাঁসি কার্যকরের জন্য। কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86 বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়।
আর 3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল। আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব। আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। সংসদে আলোচনা ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন না করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এই দাবি করেন নেতারা। নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তী সরকারের এ ধরনের চুক্তির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বক্তারা। বলেছেন, এই চুক্তির ফলে দেশে ট্যাক্সের পরিমাণ বেড়েছে। বলেন, সংসদে কোনো রকমের আলোচনা না করেই এ ধরনের চুক্তি অগ্রহণযোগ্য। যেই চুক্তিতে বাংলাদেশের এই ট্যাক্সের পরিমাণের বাইরেও বহু শর্ত নতুন করে আবির্ভূত হয়েছে। যেমন অন্য কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ কৌশলগত সম্পর্ক করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তা জানাতে হবে। কেন? এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থের যেখানে লঙ্ঘন হয়েছে, সার্বভৌমত্ব যেখানে হুমকির মধ্যে পড়েছে, সেই ধারাগুলো বাতিল করতে হবে। চুক্তি সংশোধন করার জন্য গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাই। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি 3তলা ভবনের একাংশ ধসে একদিকে হেলে পড়েছে। এখনও ভবনটি খালি না করায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান করছে 12 পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ভবনটির এক অংশ। একদিকে হেলে যায় 3তলা ভবনটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 60 থেকে 70 বছরের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের অবস্থা নিয়ে একাধিকবার মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1-2 বছর আগে ভেঙে পড়ছিল, তখন ভাড়িটা নামে নাই। তারা ভাবছে যে তেমন কিছু হবে না। একটা পাশটা কিন্তু ভেঙে গিয়েছে, ওইভাবে ভাড়াটিয়ারা হয়তো নিরাপদ ভাবতেছে যে না থাকে এক পাশ ভাঙছে কোনো সমস্যা, কিন্তু সামনের সাইডটা দেখেন আপনি, যে কোনো সময় এই সামনের সাইডটা কিন্তু ভেঙে পড়তে পারে। কেউ তদারকি করতেও কখনো আমি দেখিনি, আর আমার জানার মতো আসেও নাই কেউ। বাসিন্দাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এ বিষয়ে রাজুক কিংবা গণপূর্ত অধিদপ্তরের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এলেও পরে ফিরে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা রাজুকের কোনো প্রতিনিধিকেও ঘটনাস্থলে দেখা যায়নি। কেউ আসে নাই। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসছে, এর আগে কেউ আসে না। তেমন কোনো কার্যকলাপ আমি দেখিনি বন্ধু। আমি আছি 1-2 ঘন্টা ধরে এখানে দেখতেছি। ভবনটির কারিগরি পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। দেখব কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার, তার পিপি মডেলে হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3 কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে, তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার বাংলা একাডেমিতে ব্রাক ব্যাং তরু পল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক 2025-এর আয়োজনে অংশ নিয়ে এসব কথা জানান তিনি। বলেন, বর্জ্য ব্যবস্থাপনার স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে কাজ করছে সরকার। 2025 সাল থেকে ব্রাক ব্যাংক ও পরিবেশবাদী সংগঠন তরু পল্লব পরিবেশ সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করছে দ্বিজেন শর্মা পরিবেশ পদক। তারই ধারাবাহিকতায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ নিয়ে গবেষণা, বৃক্ষরোপণ সহ সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে 6 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর দ্বিজেন শর্মা পরিবেশ পদক প্রদান করে ব্রাক ব্যাংক। এবং পুরস্কার গ্রহণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয়ের। দ্বিজেন শর্মা পরিবেশ পদক শুধু একটি সম্মাননা নয়, এটি আমাদের পক্ষ থেকে একটি সোশ্যাল মেসেজ অলসো। বাংলাদেশের সবুজ ভবিষ্যৎ যেন এইসব মানুষের হাত ধরে গড়ে উঠে যারা নীরবে নিষ্ঠার সাথে প্রকৃতিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি শিল্প প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও দেশে কোনো মৌলিক পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল সমাবেশে কথা বলেছেন তিনি। আর সরকারের জুলাই বিরোধী কোনো অবস্থান মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। বলেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করলে পরিণতি ভালো হবে না। গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোনো পরিবর্তন হয় নাই।
রাজনীতির কোনো পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। খবরদার, যিনি মানুষের সাথে জনগণের প্রতারণা করেন, তামাশা করেন, তার বাংলাদেশের মানুষ আবার রক্ত দিয়ে আপনার সমস্ত ধ্বংসাত্মক কার্যক্রম থেকে মানুষ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করছে র্যাব 11। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে র্যাব। কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। 25 বছর ধরে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে। গেল 4 জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় 40,000 টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল 7 জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা অন্তত 14 জন নিহত, 78 জন আহত হওয়ার দাবি করেছে তেহরান। জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা দাবি করেছে ইরান। এদিকে ইরানের অনুরোধে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলস্তান প্রদেশের কৌশলগত 2টি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপট্টিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র 2 দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। আর এই তথ্য ঘিরে উঠেছে নানা নতুন প্রশ্ন। এটি কি নিরাপত্তা সতর্কতা, নাকি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ উস্কে দেওয়ার এক নতুন কৌশল? ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে। সূত্রগুলোর দাবি, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আভাস পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইসরায়েলের দেয়া তথ্য ছিল একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্র এখনও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য হয়তো ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করার কৌশল। কারণ ঠিক সেই সময় ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখবেন নাকি নতুন হামলার অনুমোদন দেবেন তা নিয়ে ভাবছিলেন। এদিকে নিজেও জীবনহানির শঙ্কার কথা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরানিরা তাকে সরিয়ে দিতে চায়, তিনি তাদের প্রতিটি হিট লিস্টে আছেন। এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু তা সবসময় নাও থাকতে পারে। একই সঙ্গে ইরানকে তিনি অত্যন্ত দুষ্টু আখ্যা দিয়ে বলেন, এই ক্যান্সার শুরুতেই নির্মূল করা উচিত। ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা নতুন নয়। 2020 সালে তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এরপর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের শোকসভাগুলোতেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গেছে। অন্যদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কিছুদিন আগে মতপার্থক্য দেখা দিলেও সাম্প্রতিক ফোনালাপের পর দুই দেশের সমন্বয় আবারও জোরদার হয়েছে। একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ। বিরোধী দলীয় নেতার স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রাতে অল ইউরোপিয়ান দৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন। জয় চায় রেড ডেভিলস। ইয়ামালের জ্বলে ওঠার অপেক্ষায় দেশের সমর্থকরা। আমার যতটুকু ধারণার মতে লামিয়া আমাদের ফার্স্ট গোল করবে। ফুল টিম ফর্মে আছে। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।